হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। গত 11ই মার্চ 2026 আমি ভ্রমণ করেছিলাম সিল্ক সিটি রাজশাহী থেকে রাজধানী ঢাকা পর্যন্ত। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আসতে সেদিন আমি চুজ করেছিলাম গ্রামীণ ট্রাভেলসের একটি হুন্দাই বাস। তো সেদিন আমি কেন গ্রামীণ ট্রাভেলসের হুন্দাই বাসকে চুজ করেছিলাম, রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আসতে আমার কতক্ষণ সময় লেগেছে, আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল গ্রামীণ ট্রাভেলসের এই হুন্দাই বাসে করে, সবকিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো বাসায় বসে বসে আপনারাও যদি থ্রিলিং একটা বাস্তবিক জার্নি উপভোগ করতে চান, তাহলে না টেনে দেখতে থাকুন আমার সাথেই পুরো ভিডিওটি। তবে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। রাত 11:40। এখন আমি অবস্থান করছি রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে অবস্থিত গ্রামীণ ট্রাভেলসের কাউন্টারের ঠিক সামনেই। তো আজকে আমরা এখান থেকে ভ্রমণ করব রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আগের দিন রাতে আমি ঢাকা থেকে রাজশাহী আসছিলাম একতার একটি ওয়ানজে বাসে করে, যেটাতে আমার খুবই জঘন্য একটা জার্নি হয়েছিল। সেটার ভ্লগও আমি খুব শীঘ্রই আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো আগেই গ্রামীণের ভ্লগটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই এক্সাইটেড, অনেকেই গ্রামীণের ভ্লগটা আগে চাইছেন। দ্যাটস ওয়াই আমি গ্রামীণের ভ্লগটা আগে দিয়ে ফেলছি, যদিও বা ইতিমধ্যে প্রায় এক মাস চলে গিয়েছে, কারণ আমি ভ্রমণ করেছিলাম মার্চের 11 তারিখ আর বর্তমানে চলতেছে এপ্রিল। যাই হোক, যেহেতু আমি ভ্লগ করব তাই আমি দিনের বেলাতেই A2 বুক দিয়ে রেখেছিলাম। আর এখন রাত 11:40। এখন এসে আমি টিকিটটা সংগ্রহ করে নিলাম কাউন্টার থেকে। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আসতে আমার এই টিকিটটার পিছনে খরচ করতে হয়েছে 1100 টাকা। এখন বাজতেছে রাত 11:48। ইতিমধ্যে আমাদের বাসটি রাজশাহী শিরুইল কাউন্টারের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। তো এখানে প্রায় 10-12 মিনিটের মতো যাত্রা বিরতি ছিল। এই বাসটা মূলত চাপাই থেকে ছেড়ে এসেছে ঢাকার উদ্দেশ্যে। রাজশাহী থেকে যাত্রী নিয়ে পুনরায় যাত্রা শুরু করবে গন্তব্য ঢাকার দিকে। তো চলুন এর আগে আমরা একটু কোরিয়ান এই হুন্দাই বাসের আউটলুকটা দেখে নিই। এই গাড়িটা মূলত আগে রিল্যাক্স ট্রান্সপোর্টের বহরে ছিল। 5 আগস্ট 2024-এর পর যখন গ্রামীণ ট্রাভেলসের নিজেদের দুটো হুন্দাই বাসকে পুড়িয়ে ফেলা হয়, তখন আসলে সার্ভিস ঠিক রাখার জন্য গ্রামীণ ট্রাভেলস রিল্যাক্সের কাছ থেকে দুটো হুন্দাই বাস কিনে, যার একটি হচ্ছে এটি, যেটা আজকে আমার ট্যুরমেট হতে যাচ্ছে, গাড়ি নাম্বার 127708। সেদিন আমি চাচ্ছিলাম গ্রামীণ ট্রাভেলসের নিজেদের কোনো একটা হুন্দাই পড়ুক, বাট রিল্যাক্সের কাছ থেকে কিনে নেওয়া গ্রামীণের এই হুন্দাইটা পেয়ে আমি একটু হতাশই ছিলাম, কারণ জানি না এটার কন্ডিশন আসলে কেমন তখনও পর্যন্ত। বাট এই গাড়িতে ভ্রমণ করার পর আসলে আমার সব হতাশা দূর হয়ে গিয়েছে। আশা করি আপনাদেরও দূর হয়ে যাবে। তো এক্সটেরিয়র তো দেখলাম, চলুন আবার ইন্টেরিয়রটা দেখা যাক। বেশ ভালোভাবে কাজ করিয়েছে আসলে এই গাড়িটাকে রিল্যাক্সের কাছ থেকে কিনে নেওয়ার পর গ্রামীণ ট্রাভেলস। তো ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ এবং ছিমছাম পরিবেশেই ছিল। ভিতরে যাত্রী ছিল যারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে, যার কারণে আমি পুরোটা ঘুরে দেখাতে পারিনি। যাই হোক, রাত 11:58 আমাদের পিছনে থাকা ন্যাশনালের স্ক্যানিয়া ছেড়ে যায় গন্তব্য ঢাকার দিকে। আর এর 4-5 মিনিট পরে, অর্থাৎ 12:03 আমরা রাজশাহী থেকে রওনা করি আমাদের গন্তব্য ঢাকার দিকে। গাড়িটা এক্স রিল্যাক্স হওয়ায় আমার ভিতরে যে হতাশাটা ছিল সেটা আসলে রাজশাহী শহর পার হতে না হতে দূর হয়ে যায়, কারণ ইতিমধ্যে আমার গাড়ির পারফরমেন্স দেখে মনে হয়েছে যে গাড়িটার কন্ডিশন যথেষ্ট ভালো অবস্থানেই রয়েছে এবং যথেষ্ট ভালো মেনটেনেন্স করে রেখেছে গ্রামীণ ট্রাভেলস। তো রাজশাহী শহর পার হয়ে কিছু দূর এগোতে আমরা দেখা পাই আমাদের 5 মিনিট আগে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের স্ক্যানিয়া বাসের। ওই গাড়িটাও আমাদের সামনে যথেষ্ট ভালো টানে, আর ওটার মডেল হচ্ছে স্ক্যানিয়া K410 মাল্টি এক্সেল বাস। ন্যাশনালের বহরে 3টি মাল্টি এক্সেল বাস রয়েছে, যার মধ্যে অন্যতম বিখ্যাত একটি বাস হচ্ছে 0700। এই বাসটা হচ্ছে আমাদের সামনে। তো উপভোগ করুন ন্যাশনালের স্ক্যানিয়া ভার্সেস গ্রামীণ ট্রাভেলসের হুন্দাইয়ের ছুটে চলা।
ন্যাশনালের ওই স্ক্যানিয়া বাসটি 115-তে স্পিড লক করা, আর তাকে ওভারটেক করতে আমাদের 120 উঠাতে হয়েছে। তাহলে চিন্তা করেন সে কি পরিমাণ টানা টানছে। এই ব্লগটা মাত্র শুরু হলো, আমাদের আরো অনেক পথ বাকি। তো এই ব্লগটা পরিপূর্ণ দেখার পর অনেকেই কমেন্ট করবে যে আমি ওভার স্পিডের প্রতি উৎসাহ দিচ্ছি। আসলে আমি ওভার স্পিডিং এর প্রতি উৎসাহ দিচ্ছি না, বরং তারা যেভাবে চালিয়েছেন সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া আপনাদের যদি মনে হয় যে গাড়ি অতিরিক্ত স্পিডে চালিয়েছে, তাহলে আসলে আপনাদের হোন্ডা ইউনিভার্স বা স্ক্যানিয়া সম্পর্কে আরো জেনে শুনে আসা উচিত। কারণ এসব লাক্সারিয়াস প্রোডাক্টগুলো যে কি জিনিস তা আসলে না চললে বোঝা যায় না। যে গাড়ি 120 উঠাইছেন আমাদের উস্তাদ, ভিতরের একটা যাত্রীও কিন্তু টের পায় নাই যে গাড়ি 120-এ চলতেছে। কিন্তু আপনি যদি একটা নন এসি বা মানে নর্মাল কোনো চেসিসের বাসে ভ্রমণ করতেন, তাহলে কিন্তু আপনার কলিজা ফাইটে যেত 120 উঠাইলে। রাত 12:40 আমরা নাটোর শহরের ভিতর দিয়ে ঢুকি। এখানে আমাদের একজন যাত্রী ছিলেন। তারপর আমরা নাটোর কাউন্টারে প্রবেশ করি 12:45-এর দিকে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর পুনরায় আমরা যাত্রা শুরু করি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রাত 12:50। আমাদের ঠিক পিছু পিছুই কিন্তু স্ক্যানিয়াও চলে এসেছে। তার মানে সে কিন্তু আমাদের পিছন ছাড়ে নাই। নাটোর থেকে আমরা যখন বের হই তখন সে যাত্রী উঠাচ্ছে, যদিও এরপরে আর আমরা তাকে দেখি নাই, মানে সেও আমাদেরকে আর দেখে নাই। তারপর নাটোর থেকে বের হয়ে আমরা আরেকটি গ্রামীণ ট্রাভেলসের নন এসির দেখা পাই, সেটাকেও সুন্দর করে পাশ কাটিয়ে চলে আসি। তারপর সামনে আমাদের দুটো হানিফ রয়েছে, এর সামনে আরো একটা হানিফ রয়েছে। তো উপভোগ করুন 3 হানিফের পিছনে গ্রামীণ ট্রাভেলসের ছুটে চলা। রাত 1:05 আমরা বনপাড়া প্রবেশ করি 3 হানিফকে ওভারটেক করে। তারা বামে ঢুকে গিয়েছিল, আসলে কি জন্য ঢুকেছে জানি না। তো তাদেরকে আমরা পাশ কাটিয়ে চলে আসি, আসলে মেনলি ওভারটেক না ওটা। তো যাই হোক, এখন আমরা ছুটে চলছি বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে ধরে। আমার সবচেয়ে পছন্দের একটা হাইওয়ে এটা, আমার কাছে খুবই ভালো লাগে এই হাইওয়েটা। আমি রাজশাহী যাই মূলত এই হাইওয়েটায় ছুটে চলার জন্য। এই হাইওয়েটা আমার কাছে এত ভালো লাগে আমি আসলে বলে বুঝাতে পারবো না। তো উপভোগ করুন এই হাইওয়ে ধরে আমাদের ছুটে চলা। বনপাড়া পার হয়ে আমরা আরেকটু সামনে আরও একটা যাত্রীর জন্য দাঁড়াইছিলাম। সেখানে আবার গ্রামীণ ট্রাভেলসের এই নন এসি বাসটা আমাদের আগে চলে যায়। তারপর আবার আমরা তার পিছনে দৌড়ানো শুরু করি। তো উপভোগ করুন 2 গ্রামীণের একসাথে ছুটে চলা।
রাত 1:50 আমরা প্রবেশ করি হোটেল ফুড সিটি ইনে, যেটা হাটিকুমরুলের একটু আগে অবস্থিত। এখানে মূলত আমরা চেকের জন্য দাঁড়াই। ওই টাইমটাতে রমজান মাস ছিল, যার কারণে এখানে কোনো যাত্রা বিরতি ছিল না। একেবারে সামনে যেখানে সেহরির টাইম হবে সেখানে সেহরির বিরতি দিবে হয়তো। তো এখানে দাঁড়ানোর পর বেশ কিছু যাত্রী নেমে যান ওয়াশরুমের জন্য। সেখানে আরো 7 থেকে 10 মিনিটের মতো সময় চলে যায়। তারপর রাত ঠিক 2টায় আমরা পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আমাদের সামনে রয়েছে গ্রামীণ ট্রাভেলসের বিজনেস ক্লাস লিল্যান্ড এসি, যেটা রাজশাহী থেকে আমাদের প্রায় 10-12 মিনিট আগে ছেড়ে এসেছিল। কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টা আগে ছেড়ে আসা হানিফগুলাকেও কিন্তু আমরা রাস্তায় ওভারটেক করে ফেলছি হাটিকুমরুলের আগেই। বাট এই গ্রামীণের এই গাড়িটাকে আমরা হোটেল ফুড সিটি ইনে এসে দেখা পাই। এর আগে কিন্তু এটা দেখা পাইনি একবারের জন্য। তারপর ফুড সিটি ইন থেকে সেটা আমাদের 2-4 মিনিট আগে বের হয়ে যায়। তারপর হাটিকুমরুল পার হয়ে আমরা এটার দেখা পাইনি। অনেক দূর এসে এটাকে আমরা দেখতে পাই। অতঃপর আমরা এটার পিছন পিছন চলতে থাকি। তো উপভোগ করুন গ্রামীণের বিজনেস ক্লাস লিল্যান্ড এসি ভার্সেস গ্রামীণের বিজনেস ক্লাস হোন্ডা এসি বাসের ছুটে চলা। সাইড চালানোর তো নাই হবে সেদিন ভালো লেগে যাবে। ওই একবার যাই আমরা একবার চাই সেদিন যাওয়ার সময় পিছন থেকে হর্ন দিয়েছিল না, আমরা গেছিলাম আমাদের উস্তাদ বলতেছিলেন যে সামনের লিল্যান্ড এসিটার পিছনে পিছনে যাবেন, বাট হুন্দার প্রেসারের সামনে আসলে লিল্যান্ড এসি দাঁড়ায় থাকতে পারবে না, যার কারণে কিছুক্ষণ পিছনে পিছনে থাকার পরেও উস্তাদ বাম সাইডে সার্ভিস লেন ধরে এক টান দিয়ে চলে আসেন। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে যমুনার সামনে মানে যমুনার আগে জ্যাম আছে বিশাল। তো ওইখানে গিয়ে আসলে আমরা এমন একটা মারা খাই, যাদেরকে ওভারটেক করে আসছিলাম সবাই আগে চলে যায়। গ্রামীণের সেই লিল্যান্ড এসি সহ আরো যাদেরকে ওভারটেক করে আসছিলাম সবাই ফাঁড়ি দিয়ে গ্যাপ মেরে চলে যায়। মাঝখানে আমরা যমুনার আগে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি প্রায় 1 ঘন্টারও উপরে। তারপর 1 ঘন্টারও বেশি সময় জ্যাম খাওয়ার পর আস্তে আস্তে ঠেলে ঠুলে কোনো মতে বের হতে পারি আর কি। রাত 2:25-এর দিকে আমরা এখানে জ্যামে আটকাইছিলাম। তারপর হচ্ছে রাত 3:35-এর দিকে আমরা যমুনা সেতু পার হই। আমি আসলে যমুনার ফুটেজটা রাখি নাই, কারণ এর আগেও আমি অনেকবার যমুনার ফুটেজ দেখাইছি, তাই ভিডিও লং হয়ে যাচ্ছে অনেক। এই কারণে আর কি যমুনার ফুটেজটা আমি স্কিপ করে গিয়েছি। তো যাই হোক, যমুনা সেতু পার হওয়ার পর আমরা এসআর ট্রাভেলসের নন এসি লিল্যান্ডের দেখা পাই। এই গাড়িটার পিছনে অনেকক্ষণ দৌড়াইতে হয়েছিল। এই গাড়িটা আমাদেরকে ঠিকমতো সাইডও দিচ্ছিল না, আবার বেশ ভালোই টানতেছিল আসলে সামনে।
এসআর এর নন এসি কে ওভারটেক করার পর সামনে এসে আমরা হানিফ ভলভোর দেখা পাই। হানিফ ভলভোর এই বাসটা এমনিতেই খেপা মোডে ছিল, তারপর যখন আমরা পিছনে এসে হরন দিই সে আরো খেপে যায়। তো আমরা যেহেতু হুন্দাই এবং আনলক, তো সে যেহেতু লক 100-তে, স্বাভাবিকভাবে সে আমাদের সাথে পারবে না। শুরুতে ওভারটেক খাইলেও সে যথেষ্ট ভালো চালিয়েছে আমাদের সাথে, আনলক হুন্দাইকে নাচাইছে। সামনে গিয়ে আমরা এসআর হুন্দাইয়ের দেখা পাই, বলতে পারেন যে দুইটা হুন্দাইকে সে একা নাচিয়েছে। তো উপভোগ করুন হানিফ ভলভো, এসআর হুন্দাই এবং গ্রামীণ হুন্দাইয়ের একসাথে ছুটে চলা। বিশাল লম্বা একটা ক্লিপ এটা, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। জিনিসটা আমার কাছে অনেক বেশি এনজয়েবল ছিল। বলতে পারেন এই ভ্লগের মূল আকর্ষণ এখান থেকেই শুরু হতে যাচ্ছে। ভলভো ইতিমধ্যে আবারও আমাদের সামনে চলে গিয়েছে। আমাদের একজন যাত্রী নামার ছিল, তাকে নামানোর সময় সে আমাদের আগে চলে যায়, যেটার ক্লিপ আমি নিতে পারিনি। তো কেমন লাগলো হানিফের চালানো? আমাদের উস্তাদ চালাকি করে বামের সার্ভিস লেন ধরে দ্বিতীয়বারের মতো ওভারটেক করলেন হানিফ ভলভোকে। হানিফ ভলভো আমাদেরকে আবারও ওটি ব্যাক দিবে। সামনে ওই যে ডান পাশে দেখা যাচ্ছে এসআর হুন্দাই, আমরা সার্ভিস লেন ধরে উড়াধুরা টানতেছি। দেখা যাক এসআর হুন্দাইয়ের আগে যাইতে পারি কিনা। সার্ভিস লেন ধরে সামান্য সময়ের জন্য আমরা এসআর হুন্দাইয়ের আগে গেল। এসআর হুন্দাই কিন্তু আবারও আমাদের আগে চলে যায়। তারপর এসআর হুন্দাইও সার্ভিস লেন ধরে টানা শুরু করে, তার বাম্পারে আমরাও টানা শুরু করি। এসআর এবং গ্রামীণ দুই কোরিয়ান হুন্দাইয়ের একসাথে সার্ভিস লেন ধরে ছুটে চলা আমার আসলে অসম্ভব ভাল লাগতাছিল। এই ক্লিপটাতে অবশ্যই ডান পাশে খেয়াল করবেন, ভলভো কিন্তু বেশ ভালো পরিমাণে তাফালিং করতেছিল। আমরা সার্ভিস লেন ধরছি, সেই মেইন লেন দিয়েই মানে আমাদের আগে চলে যাইতেছিল বারবার, যদিও শেষ পর্যন্ত আগে যাইতে পারে নাই। তো উপভোগ করুন দুই হুন্দাইয়ের একসাথে বাম্পারে বাম্পারে ছুটে চলা। সামনে সব পরিবার
এখানে এসে এসআর হুন্দাই মেইন লেনে উঠে গেল, জাস্ট সামান্যের জন্য আমরা মেইন লেনে উঠতে পারি না এবং ভলভোর কাছে আবারও ওভারটেক খাই। আসলে ইউরোপিয়ান জিনিস, বিশেষ করে আমি ভলভোর অন্ধ ফ্যান, যেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তো ভলভোর কাছে এমন ওভারটেক খাইতেও আসলে ভাল লাগে আমার। এবার কিন্তু হানিফ ভলভো অন ফায়ার, সে নিজেই এখন বাউলি মেরে বামে সার্ভিস লেন ধরবে, তার বাম্পারে আমরাও ধরবো। একটু আগে একসাথে দুই হুন্দাই সার্ভিস লেন মেরেছিলাম আর ভলভো ছিল মেইন লেনে। এবার হচ্ছে আমরা মানে গ্রামীণ হুন্ডা এবং ভলভো একসাথে সার্ভিস লেনে আর এসআর হুন্ডাই হচ্ছে মেইন লেনে। খেলা যে কোন লেভেলে চলতেছিল তা আসলে আমি নিজেও বুঝতেছিলাম না, খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আমি জানি না আপনাদেরকে ভিডিওতে কতটুকু দেখাইতে পারতেছি বা বুঝাইতে পারতেছি। স্যার বলবে ঢুকিয়ে দিয়েছে যাওয়া লাগবে আমার ডাইনে তো লাভ হইলো না, লস হইল এখানে এসে আবারও বলির পাঠা সেই আমরাই হলাম। হানিফ ভলভো চট করে ঢুকে গেল মেইন লেনে, বাট আমরা ঢুকতে পারি না, ফাঁক দিয়ে এসআর হুন্দাই ঠিকই বের হয়ে গেল। এবার ফাঁকা রাস্তায় এসে দুই আনলক হুন্দাইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করলো 100 লোক হানিফ ভলভো। এসআরের সামনে গ্রামীণের ওয়ান যে এসি, আসলে খেলাটা হচ্ছে ইউরোপিয়ান ভার্সেস কোরিয়ান। এখানে আসলে জাপানের কোনো খাওয়াই নাই, জাপান কেন অন্যান্য কোনো চেসিসেরই খাওয়া নাই, তবুও আমাদের সামনে বেশ ভালোই টানছে গ্রামীণের এই ওয়ান যে এসিটা। দাঁড়িয়ে চারটা 7 বাজলো স্যার হেলা দাঁড়াই বড় দাঁড়াই না আর খাইয়ে দিয়ে আইছি গাড়ি দিছি গেট ভালো করে লাগায়নি স্যারে ওফ শিট, গ্রামীণের সামনে একটা খাড়া ট্রাক একদম জ্যামিতিক হারে গণদর্শন করে দিয়ে গেল এসআর ট্রাভেলসের হোন্ডা এবং হানিফের ভলভো। ওই বামে যাবে এবারে জানতা আছে টার্গেটই আছে কালে করে যে সেল স্যার অনেক নাবিল আর আমি সব বসে ঢুকাই দেবো ও বহুত সিরিয়াল লাগাইতে পারলে লাগা হানিফের ভলভো এই সার্ভিস লেনের চান্স নিতে যেও নিল না, হয়তো শুরুতে খেয়াল করেনি। আমরা আবার আস্তে আস্তে এসে সুন্দর করে ঢুকে গেলাম। এবার এক টানে হানিফ ভলভো এসআর সহ সামনের আরো কয়েকটা নন এসিকে এক টানে পিছনে ফেলে দিব। সব গাড়ি সামনে মির্জাপুর বলতে পারি কাটানা সে বাড়াতে পারি সামনে একটা বড় ঘটনা
একটানে সবাইকে পিছনে ফেলে দিয়ে আসলো। আমি ভাবছিলাম যে এবারে হয়তো আর হানিফ বলবো এবং এসআর হোন্ডা আমাদেরকে খুঁজে পাবে না, বাট মেইন লাইনে ওঠার কিছুক্ষণ পরেই তারা আবারও এসে হাজির এবং আবারও আমাদেরকে ওভারটেক করে সামনে চলে যায়। তো রাত অলরেডি 4:15 বাজতেছে, সেহরির টাইম আছে আর মাত্র প্রায় 30 মিনিটের মতো। মির্জাপুর পার হচ্ছে আমরা এখন। সেহরির জন্য হোটেল খুঁজতেছিলাম, বাট এই দুই গাড়ির টানের চোটে আসলে ওইভাবে হোটেলও খুঁজে পাচ্ছিলাম না। যাক, ভালোই হলো, ওই দুই গাড়ির পিছনে টেনে অনেকটা পথ এগিয়ে গেল। শেষ পর্যন্ত কালিয়া করে আমরা হোটেল বিরতি দেই। এর আগ পর্যন্ত আবারও হানিফ ভলভো এবং এসআর হোন্ডার সাথে গ্রামীণ ট্রাভেলসের হোন্ডার লীলা খেলা চলবে কিছুক্ষণ। সেহরির বিরতির জন্য হোটেল খুঁজতে যে আমরা জাস্ট গাড়ি স্লো করেছিলাম আর এসআর হোন্ডায় আবারও আমাদের সামনে চলে যায় এবং লাস্ট একটা বাটপারি এসআর হোন্ডায় করে তারা বামে ঢুকাইছে। আমরা ভাবছি সামনে যে হোটেল আছে ওই হোটেলে সে দাঁড়িয়ে যাবে, তো আমরাও স্লো যাচ্ছিলাম এবং ওইখানে গিয়ে দাঁড়িয়ে যায় আমরা ওই হোটেলে ঢুকাবো। যেহেতু উত্তরবঙ্গের অপারেটর, আমরা উত্তরের অপারেটর, সেই হিসেবে আসলে একসাথে ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। পাশাপাশি এদিক থেকে আরেকটা এসআর হোন্ডায় ঢুকছে, তো সব কিছু মিলে আমরা এখানে ঢুকার চিন্তা ভাবনা করতেছিলাম। ঠিক ওই মুহূর্তে দেখেন ওই এসআর হোন্ডাটা টান দিয়ে চলে গেছে। ওই যে দেখেন ওই দিক দিয়ে ঘুরে একদম বের হয়ে একদম গায়েব। ওকে আর আমরা পুরো রাস্তায় পাই নাই। তো শেষ পর্যন্ত এখানে আমরা বিরতি দেই নাই, যদিও আমরা আরেকটু সামনে গিয়ে বিরতি দেই। তবে এই গ্যাপে হানিফ ভলভো এসে আমাদেরকে ধরে ফেলে এবং আমাদেরকে আবারও ওভারটেক করে ফেলে। তো হানিফের পিছনে মোটামুটি প্রেসার দিয়ে চালায় আমরা আর ওভারটেক করতে পারি না, রাস্তা হিউজ প্রেসারের কারণে। ইতিমধ্যে প্রায় 4:30 আমরা এখন কালিয়াকৈর। তো সেহরির সময় আর মাত্র 15 থেকে 20 মিনিটের মতো বাকি আছে। তাই আমাদের উস্তাদ হানিফকে ওভারটেক করে গোল ছেড়ে দিয়ে বামে সার্ভিস লেন দিয়ে ঢুকিয়ে এখানে একটা হোটেলে ঢুকিয়ে দেন গাড়ি। তারপর ঝটপট 10 থেকে 15 মিনিটে আমরা সবাই খেয়ে দিয়ে চলে আসি আবারও গাড়ির সামনে। মানে লাইফের সেরা একটা জার্নি ছিল এটা, প্লাস যেভাবে চালাইছেন উস্তাদ ঠিক সেভাবে আমাদেরকে খাওয়াইছেন।
তাড়াহুড়া করে কোনো রকম 5 মিনিটে খেয়ে আসছি আমরা সবাই। তো এই হচ্ছে হোটেলের নাম সামিয়া হোটেল। আমাদের খাবার দাবার শেষে 4:55 দিকে আমরা আবারও যাত্রা শুরু করি আমাদের গন্তব্য ঢাকার দিকে। তো কালিয়াকৈর থেকে ঢাকা পর্যন্ত এর ভিতরে আর তেমন কোনো লাক্সারিয়াস বাসের দেখা পাইনি, জাস্ট বেশ কিছু নন এসি বাসের দেখা পেয়েছি, যেগুলো আসলে হোন্দার সামনে কখনোই পাত্তা পাবে না, পায়ও নি। তো সেহরির পর আমরা আর তেমন কোনো বাসের দেখাও পাইনি, আর আমিও তেমন ভিডিও করিনি, কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম ভাঙার পর দেখি যে ভোরের আলো ফুটতেছে, আর আমরা প্রবেশ করছি ঢাকায় ভোরের আবছা আলোতে। তখন বাজে ঘড়িতে 5:45। তাহলে এই যে 8টা যেন হইলে পাম্পে যাম, এই যে পাম্পে সিরিয়াল আছে না, আপনি ক্লিয়ার খালি পাম্প সেট পাম্প এই লোক গোপালগঞ্জের গাড়ি পিরিজপুর কোটালি পাড়া মাইল মিটার নাই 140 উঠায়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে আমার আজকের এই সুন্দর এবং শ্রেষ্ঠতম একটা জার্নি। যদি সংক্ষেপে বলি তাহলে বলবো যে রাত 12টায় রওনা দিয়ে ভোর 6টায় আমাদেরকে ঢাকায় নামিয়ে দিয়েছে। 1 ঘন্টা 15 মিনিটের জ্যাম, 40 মিনিটের হোটেল বিরতি, এদিকে আরও 10 মিনিটের জ্যাম, সব মিলিয়ে প্রায় 2 ঘন্টা লস। ওভারঅল যদি হিসাব করি তাহলে 2 ঘন্টা বাদ দিলে আমাদেরকে মোট 4 ঘন্টায় রাজশাহী থেকে কল্যাণপুর এনে নামিয়ে দিয়েছে গ্রামীণ ট্রাভেলসের এই 7708 বাসটি। এছাড়া যদি ড্রাইভার সাহেবের ড্রাইভিং নিয়ে বলি তাহলে এক কথায় আমি 100তে 100 দিব, অসাধারণ স্কিল ওনার। গাড়ির কন্ডিশনের কথা বলবো যে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এখনো পর্যন্ত। 120-30 অনায়াসেই দৌড়ানো যায়, একটু টের পাওয়া যায় না যে গাড়িটা এক্স রিল্যাক্সের বা এরকম কোনো কিছু বা বাজে কোনো কিছুই টের পাওয়া যায়নি আসলে। এছাড়া যদি গাইড সাহেবের সার্ভিসের কথা বলি তাহলে ওভারঅল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, দারুণ সার্ভিস ছিল না। বিহেভিয়ার থেকে শুরু করে ম্যানেজিং সবকিছুতেই দারুণ দক্ষতা দেখিয়েছেন গাইড সাহেব। তো ওভারঅল বেশ ভালো একটা জার্নি শেষ হলো আমার গ্রামীণ ট্রাভেলসের এই হুন্দাই বাসের সাথে। তো জার্নি শেষ, আমিও বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।